তাকিয়ে যখন দেখলো আশেপাশে কেউ নেই, তখন ডাইনি ওই বুড়ির দরজার সামনে গিয়ে তার হাত লম্বা করে বেড়ালটাকে নিয়ে সেখান থেকে উড়াল দিয়ে ওই তেঁতুল গাছে উঠে বিড়ালটাকে খেয়ে ফেললো। কতদিন পরে বেড়ালের মাংস খেলাম, কি মিষ্টি খেতে। ভালোই হলো এখানে এসে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করতে পারছি। ভূতেদের রাজা মেছো ভূত, তারই মেয়ে ডালি, সব ভূতেরা মিলে একসঙ্গে এই রাজপ্রাসাদেই বসবাস করে। তার মধ্য থেকে একটি পরিবার হলো ডাইনির পরিবার। ডাইনির ছেলে রতন ভূত রাজার মেয়ে ডালিকে একা পেয়ে প্রেমের প্রস্তাব দিয়ে বসলো। তৎক্ষণাৎ ভূতের রাজা মেছো ভূত তাদেরকে প্রাসাদ থেকে বের করে দিল। শুধুমাত্র তোর জন্য আজ আমাদের প্রাসাদ থেকে বের করে দিল। কি দরকার ছিল রাজার মেয়েকে প্রেমের প্রস্তাব দেওয়ার? এখন কোথায় থাকবি, কি খাবি, তার কোনো ব্যবস্থা আছে? কোথায় ভেবেছিলাম রাজা মরলে রাজপ্রাসাদ দখল করে ওই রাজপ্রাসাদের রানী হব আমি, আর তোর বাবা হবে রাজা। কিন্তু তার আগেই তুই আমাদের সব স্বপ্ন নষ্ট করে দিলি। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। ভেবেছিলাম রাজা হওয়ার পর পায়ের পর পা ধরে বসে বসে খাবো। সব চিন্তা ভাবনা একেবারে শেষ করে দিলি। দূর হয়ে যা তুই আমার চোখের সামনে থেকে। তোর মুখ আমি আর দেখতে চাই না। এমন কুলাঙ্গার সন্তান থাকার চেয়ে না থাকা অনেক ভালো। ঠিক আছে, চলে যাচ্ছি। আমি তোমাদের প্রাসাদ ছেড়ে করেছি, এখন আমি তোমাদের থাকার ব্যবস্থা করব। আর যদি ব্যবস্থা না করতে পারি তাহলে তোমাদেরকে আর কখনোই মুখ দেখাবো না। এই চললাম আমি। যাকে যা, দূর হ। হ্যাঁ হ্যাঁ, যা যা, গেলেই বাঁচি। তোর জন্য আমার সব স্বপ্ন শেষ। এরপর রতন ভূত বাড়ি খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এখানে তো তেমন কোনো থাকার জায়গা চোখে পড়ছে না। দেখি আর একটু সামনে গিয়ে দেখি, কোনো না কোনো ব্যবস্থা হয়েই যাবে। আরে ওটা আবার কি দেখা যাচ্ছে? যাই যাই, কাছে গিয়ে দেখি তো। এ কি, এ তো বিশাল এক কুমড়ো। এই তো পেয়ে গেছি থাকার জায়গা। এই কুমড়োর ভিতরে আমরা থাকবো। আরে আরে, কিসের যেন আওয়াজ পাচ্ছি। কুমড়োর ভিতর থেকে কিসের যেন আওয়াজ আসছে মনে হলো। দেখি তো। এরা আবার কারা? এত ছোট ছোট মানুষ তো আগে কখনো দেখিনি। বাবা, পেছনে দেখছি আবার ডানাও আছে। এদের পোশাক আশাক দেখে মনে হচ্ছে না যে এরা মানুষ। যেহেতু এরা মানুষ না, ভূতের মতো দেখতে না, তাহলে এরা নিশ্চয়ই পরি। এখানে আর থেকে কাজ নেই বাবা। এবার উড়তে উড়তে রতন ভূতের চোখে পড়ল বিশাল এক তরমুজ। ওটা তরমুজ না? যাই, ওখানে গিয়ে দেখি থাকার জায়গা হয় কিনা ওই তরমুজের ভিতরে। কিসের জন্য শব্দ শোনা যাচ্ছে? এখানেও তো অন্য রাজ্যের ভূতেদের বসবাস। দূর বাবা, কোথাও থাকার জায়গা খুঁজে পাচ্ছি না, কি যে করি। এরপর রতন ভূত পুরো গ্রাম খুঁজে খুঁজে দেখলো। এরপর তার চোখ গিয়ে পড়ল একটি তেঁতুল গাছের নিচে থাকা ঘরের চালের ওপর। রতন ভূত দেখলো সেখানে আকারের চাইতেও অনেক বড় একটি শসা গাছে ঝুলে আছে। এই এত বড় শসা তো আগে কখনো দেখিনি। কি থাকতে পারে? আচ্ছা, একবার গিয়ে দেখবো নাকি, যদি কোনো ব্যবস্থা হয়ে যায় থাকার। এরপর রতন ভূত আস্তে আস্তে ওই শসার দিকে এগিয়ে গিয়ে শসার গায়ে থাকা ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে যায় আর আনন্দে অট্টহাসি হাসতে লাগে। উফ, তাহলে অবশেষে থাকার জায়গা খুঁজে পেলাম। যাই যাই, আর দেরি করে ঠিক হবে না। জঙ্গলে গিয়ে বাবা মাকে সুসংবাদটা দিই।
এই বলে রতনভূত গ্রাম নদী পেরিয়ে জঙ্গলে গেল। জঙ্গলে যেতে যেতে রাত হয়ে গেল, আর রতনভূত ডাইনি ও পেচভূতকে বলল, মা, বাবা, তোমাদের কার কি নেবার আছে তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে চলো আমার সাথে। কেন রে, তোর সাথে যেতে হবে কেন? কি স্বর্গ খুঁজে পেয়েছিস নাকি? এমন ভাবে বলছিস যেন শহরে জায়গা জমি কিনে বাড়ি করেছিস। যত সব। আহা, থামো তো তুমি। কি হয়েছে সেটা তো আগে বল। কোথায় যাব? থাকার কি কোনো ব্যবস্থা হয়েছে নাকি? সেটাই তো তোমাদের এতক্ষণ ধরে বলতে যাচ্ছি, কিন্তু মা তো কোনো কথাই শুনছে না। উড়তে উড়তে গ্রামের দিকে গিয়েছিলাম, 2-3টে বাড়ি দেখেছি, কিন্তু কোনোটাই খালি নেই। তাহলে আবার কেন বলছিস যা কিছু নেবার আছে গুছিয়ে গাছিয়ে নিতে? তোর মাথার উপরে থাকবো নাকি হতচ্ছাড়া? জায়গা খুঁজে তো পেয়েছি, তবে এক আজব বাড়ি, শশার বাড়ি। ওই গ্রামে একটা বড় তেঁতুল গাছের নিচে ঘরের চালে আকারের চাইতে অনেক বড় একটা শশা ঝুলে আছে। সেখানেই আমরা গিয়ে থাকবো। কি বলছিস, তাই নাকি? তাহলে তো ভালোই হলো। আহারে, শুধু শুধুই তোকে এতগুলো কথা শোনালাম আমার বাছা। চল তাহলে, নেয়ার মতো তো আর কিছুই নেই, শুধু আমরাই আছি। চল যাই। এরপর রতনভূত তার মা ডাইনি ও তার বাবা পেচভূতকে সাথে নিয়ে চলল শশার বাড়ি। এরপর তারা জঙ্গল নদী পেরিয়ে ওই গ্রামের তেঁতুল গাছের নিচে থাকা ঘরের চালের শশার ভেতরে ঢুকলো। যেই ঘরের চালের শশার ভেতর তারা এসে উঠেছে, সেই ঘরে থাকতো এক বুড়ি ও তার নাতি ভোলা। কোথায় রে ভোলা? দাদু ভাই, কোথায় গেলি তুই? একবার এদিকে আয়। টেবিলে তোর জন্য মাছ ভাজা আর ভাত রেখেছি, গিয়ে খেয়ে নে। খেয়ে দে, নিজেও একটু বিশ্রাম কর আর আমাকেও একটু বিশ্রাম নিতে দে। সারা দিন তোর পেছনে ছুটে ছুটে কোমরের হাড়গুলো একেবারে নড়ে গেছে। আজ একবার একটু কোমরে হাত বুলিয়ে দিস। বারে, আমি কেন তোমার কোমরে হাত বুলিয়ে দেব? তোমার হাত নেই? আমি এখন খেয়ে দিয়ে উঠোনে খেলতে যাব। রাতে না হয় তোমার কোমরে হাত বুলিয়ে দেব, কেমন? ভোলার দিদা যখন ভোলাকে মাছ দিয়ে ভাত খাওয়ার কথা বলছিল, তখন ওই শশার ভেতর থেকে এটা শুনতে পেল ডাইনি। আরে, ওই বুড়িটা কি যেন বললো, মাছ ভাজা দিয়ে ভাত খাওয়ার কথা? গিয়ে দেখি তো সত্যি কিনা। হ্যাঁ, ওই তো টেবিলের উপরে মাছ ভাজার বাড়িটা রাখা আছে। হ্যাঁ, দেখে একেবারে জিভে জল এসে পড়েছে। ভোলা আর ভোলার দিদা যখন কথা বলছিল, তখন ডাইনি সুযোগ বুঝে তার হাত লম্বা করে সেখান থেকে মাছ ভাজার বাটিটা চুরি করে নিয়ে চলে গেল। যাই, মাছ ভাজা নিয়ে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, তা না হলে ওই বুড়িটা আবার দেখে ফেলবে। এ কি, দিদা যে বলল টেবিলের উপরে মাছ ভাজা রাখা আছে, এখানে তো ভাত ছাড়া আর কিছুই নেই। তাহলে কোথায় গেল মাছ ভাজা? আবার চোর টোর এলো না তো? যাই, দিদাকে গিয়ে জিজ্ঞেস করি। দিদা, আরে ও দিদা, একটু এদিকে আসবে? কি হয়েছে দাদু ভাই, এভাবে ডাকাডাকি করছিস কেন? তুমি না বললে টেবিলের উপরে মাছ ভাজা আছে, ভাত খেয়ে নিতে? কোথায়? এখানে তো শুধু ভাতই রয়েছে, মাছ ভাজার তো কোনো চিহ্নও দেখছি না। কি হলো বলো তো? কোথায় আর যাবে, এখানেই তো রেখেছি। সত্যি তো, এখানে তো মাছ ভাজা নেই। চোর টোর এলো না তো? কি দিনকাল পড়েছে, আজকাল ঘরের ভেতরে ঢুকে চোর এসে মাছ ভাজা চুরি করে নিয়ে যাচ্ছে। ঠিক আছে দাদু ভাই, তুমি একটু বসো, আমি তোমাকে আবার মাছ ভাজা করে দিচ্ছি। ভোলার দিদা যখন মাছ ভাজা চুরির কথা বলছিল,
তখন ডাইনি জানালার কাছে এসে কান পেতে শুনতে লাগলো আর মনে মনে হেসে হেসে বলতে লাগলো, এই তো সবে শুরু। আজ শুধু মাছ ভাজা চুরি করেছি, এখন থেকে যা রান্না করবি সব কিছু চুরি করে খেয়ে ফেলবো। শান্তিতে থাকতে দেব না তোদের, জ্বালিয়ে মারবো তোদের। এই বলে ডাইনি সেখান থেকে তার ঘরে চলে গেল। শশার ভেতর ঢোকার আগে ডাইনির চোখ পড়ল পাশে থাকা সেই বিশাল তেঁতুল গাছের দিকে। আরে, এখানে এত বড় একটা তেঁতুল গাছ রয়েছে, আমি তো খেয়ালই করিনি। একই গাছে দেখছি তেঁতুলও আছে। রাতে তাহলে জমিয়ে তেঁতুল খাওয়া যাবে। আজ রাতে ঘুমোতে দেব না ওই বুড়িকে, জ্বালিয়ে মারবো। ওই বুড়ি আর বুড়ির নাতি, কি যেন নাম, ভোলাকে। এরপর ডাইনি তার ঘরে গিয়ে রাত হওয়ার অপেক্ষা করলো। যেই না রাত হলো অমনি ডাইনি শশার ভেতর থেকে বেরিয়ে বুড়ির ঘরের জানালার কাছে গিয়ে দাঁড়ালো আর উকি দিয়ে দেখলো দাদি নাতি ঘুমিয়ে পড়েছে। তখন ডাইনি আবার শশার ভেতর ফিরে গেল। কোথায় তোমরা? চলো চলো, এবার বেরোতে হবে। ওই বুড়িটা ঘুমাচ্ছে, এই সুযোগ বুড়িটাকে বিরক্ত করার। এখন শুধু তেঁতুল খাবো আর তেঁতুলের দানাগুলো এই চালের ওপর ছুড়বো আর ওই বুড়িকে ভয় দেখিয়ে মারবো। তেঁতুল খেতে খেতে এক পর্যায়ে তারা তেঁতুলের দানাগুলো জমাতে থাকে। সব তেঁতুল যখন খাওয়া শেষ হলো তখন ডাইনি ওই তেঁতুলের দানাগুলো হাতে নিয়ে বুড়ির চালের ওপরে ছুঁড়তে লাগলো আর সঙ্গে সঙ্গে ভোলার দিদার ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে ভোলার দিদার ঘুম ভেঙে গেল। কে রে হতচ্ছাড়া, এত রাতে আমার চালের ওপরে ঢিল ছুড়ছিস? আবার চোর টোর এলো না তো? কি যে শুরু হয়েছে! সকালবেলায় রান্নাঘর থেকে মাছ ভাজা উধাও, আর এখন চালের ওপর ঢিল ছুড়ছে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কে যে এমন করছে, একবার যদি জানতে পারি তাহলে আর রক্ষে থাকবে না। কি হলো দিদা, হঠাৎ কিসের জন্য শব্দ শুনতে পেলাম? আবার ভূত টুত এলো না তো? আরে না না দাদু ভাই, ওসব কিছু না, চোর এসেছিল মনে হয়। নাও এখন ঘুমাও তো। ঠিক আছে দিদা। ভোলা আর ভোলার দিদার অনেক আদরের বেড়াল মিনি। ওদিকে ডাইনির ঘুম ভাঙলো। শশার ভেতর থেকে বেরিয়ে আসতেই ডাইনির চোখ গিয়ে পড়লো ওই মিনি বেড়ালের ওপর। কি সুন্দর একটা বিড়াল! কতদিন হয়ে গেল পশু পাখির মাংস খাইনি। আজ তাহলে এই বিড়ালটাকে দিয়েই সকালে নাস্তা শুরু করব। যাই, এখন আশেপাশে কেউ নেই, বিড়ালটাকে ধরে নিয়ে আসি। এরপর ডাইনি চারপাশে ভালোভাবে তাকিয়ে যখন দেখলো আশেপাশে কেউ নেই, তখন ডাইনি ওই বুড়ির দরজার সামনে গিয়ে তার হাত লম্বা করে বেড়ালটাকে নিয়ে সেখান থেকে উড়াল দিয়ে ওই তেঁতুল গাছে উঠে বিড়ালটাকে খেয়ে ফেললো। কতদিন পরে বিড়ালের মাংস খেলাম, কি মিষ্টি খেতে! ভালোই হলো এখানে এসে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করতে পারছি। কাল সকালে মাছ ভাজা, রাতে তেঁতুল, আর এখন বিড়ালের মাংস। ডাইনি ওই মিনি বেড়ালের পুরো শরীরটা খেয়ে মাথা আর হাড়গোড়গুলো রেখে দিল ভোলার ঘরের দরজার সামনে। ভোলার ঘুম ভাঙতেই ভোলা দেখলো তার ঘরের দরজার সামনে বেড়ালের মাথা আর হাড়গুলো পড়ে রয়েছে। এ কি, আমার মিনি বিড়াল? আমার মিনি বিড়ালকে কে খেলো? কে করলো আমার মিনির এমন অবস্থা?
দিদা, ও দিদা, দেখে যাও, কে যেন আমার মিনিকে খেয়ে ফেলেছে। আর দেখো, দরজার সামনে এই হাড়গোড় আর মিনির মাথাটা রেখে গিয়েছে। কোথায়? দেখি দেখি, সত্যি তো। আহারে মিনি, তোকে কত আদর করেছি, কত ভালোবেসেছি, কে তোর এমন অবস্থা করলো? ও, তাহলে এতদিন ধরে তুই এটা ওটা চুরি করে খাচ্ছিস আর আমাকে জ্বালাতন করছিস, বজ্জাত ডাইনি। সেদিনের মাছ ভাজা তাহলে তুই খেয়েছিস, রাতের বেলায় তুই তেঁতুল খেয়ে আমার চালের ওপর ঢিল ছুঁড়েছিস, আর আজ আজ বিড়ালটাকেও তুই খেয়ে ফেললি। তোকে আমি ছাড়বো না, শয়তান ডাইনি। কিচ্ছু করতে পারবি না তুই আমার, এই আমি চললাম। এই বলে ডাইনি সেখান থেকে চলে গেল। এমন সময় ভোলাদের বাড়িতে এসে উপস্থিত হলো ভোলার দিদা রমার ভাই রিতেশ। আরে ও রমাদি, আরে আরে রিতেশ ভাই, তুই কখন এলি? তুই কতদিন পরে দেখলাম তোকে, এতদিনে বুঝি আমাদের কথা মনে পড়লো? এদিক দিয়ে যাচ্ছিলাম, ওই মেয়ের বাড়ি যাব বলে বেরিয়েছি, তাই ভাবলাম তোকেও একটু দেখে যাই। তা কেমন আছিস তোরা? আর বলিস না, ভূতেদের উপদ্রবে আর বাঁচা যাচ্ছে না। আজ মাছ চুরি করে খাচ্ছে, চালের ওপর ঢিল ছুঁড়ছে। এই যে দেখ না, একটু আগেই ভোলার বেড়ালটাকে খেয়ে তার হাড়গোড় আর মাথাটা ওই দরজার সামনে রেখে গেছে বজ্জাত ডাইনিটা। কি বলছিস? কোত্থেকে এলো সব ভূতের দল? ভোলা, এদিকে এসো তো দাদু ভাই। তোমার বিড়ালটার জন্য খুব মন খারাপ হয়েছে, তাই না? তুমি বিড়াল নেবে? হ্যাঁ, আমার মিনির মতো একটা বিড়াল চাই। তুমি কি আমায় বিড়াল এনে দেবে? নিশ্চয়, বসো এখানে, আমি তোমাকে বিড়াল এনে দিচ্ছি। রিতেশ জাদু জানতো। সে তার জাদুর সাহায্যে ভোলাকে ওই মিনি বেড়ালের মতো দেখতে আরেকটি বেড়াল এনে দিল। ভোলা এটা দেখে খুব খুশি হলো। তারপর রিতেশ ভোলার দিদা রমার থেকে সব ঘটনা শুনে তেঁতুল গাছটার নিচে শশার কাছে গিয়ে দাঁড়ালো, আর সেখানে দাঁড়িয়ে মন্ত্র পড়ে কিছু পিঁপড়া হাজির করলো। তারপর ওই পিঁপড়েগুলোকে শশার গায়ে থাকা ফাটলের ভেতর দিয়ে ভিতরে প্রবেশ করালো। যেই না পিঁপড়েগুলো ভিতরে ঢুকলো, অমনি ডাইনিরা পিঁপড়ের কামড় খেয়ে চেঁচামেচি করতে করতে সেখান থেকে বাইরে বেরিয়ে এলো। বাঁচাও বাঁচাও, মরে গেলাম। এবার কোথায় পালাবি ডাইনি? তোকে ধরে ফেলেছি। এরপর রিতেশ তার মন্ত্র বলে আগুনে পুড়িয়ে মেরে ফেললো, আর সেই ছাইগুলোকে একটা বোতলে ভরে নদীতে ফেলে দিল।